বাড়ির দেয়াল ঘেঁষা পাইপে খুট করে একটা ধাতব শব্দ হলো। একটা ছায়ামূর্তি পাইপের গায়ে ম্যাগনেটিক গ্লাভস দুটো লাগিয়ে দেখে নিল ঠিকঠাক চলছে কিনা। তারপর সাবধানে চারপাশে তাকিয়ে দেখল, না, কেউ নেই কোথাও। এই দিকটা একদম অন্ধকার আর ঝোপঝাড়ে ভর্তি। সাবধানে হাতে বাঁধা ব্যান্ডের উপর একটু আঙুল চালাতেই গ্লাভসগুলো অন হয়ে গেল। তারপর প্রথম হাতটা পাইপের উপর রেখে আর একটা হাত আর একটু উপরে রাখল। তারপর ঠিক যেন টিকটিকির মতো পাইপে ওপরে উঠে এলো আস্তে আস্তে। তার মুখে কালো মাস্ক আর হাতে গ্লাভস। দোতলার কার্নিশে দাঁড়িয়ে ভিতরটা একটু দেখার চেষ্টা করলো। একদম খুটখুটে অন্ধকার। পিঠের ব্যাগ থেকে গ্রাইন্ডার মেশিন বের করে আবার হাতের ব্যান্ডের উপর কেমন যেন আঙুল চালালো। কিছুক্ষণের মধ্যেই মেশিনটা অন হয়ে গেল। সেটা দিয়ে বারান্দার গ্রিল কাটা শুরু করলো ছায়ামূর্তি। কিছুক্ষণের মধ্যেই একটা অংশ গ্রিল কেটে খুলে এলো। এদিকটা বাড়িঘর তেমন নেই, একপাশে খোলা মাঠ, তাই গ্রিল কাটা শব্দে বিপদ ডেকে আনার আশঙ্কা খুবই কম। গ্রিলের অংশটা বারান্দার একদিকে সরিয়ে রেখে বিড়ালের মতন কোনো শব্দ না করে ভিতরে ঢুকে গেল সে। বারান্দায় একটা টেবিল আর দুটো চেয়ার রাখা, আর দরজার দুপাশে দুটো ফুলের টব। গ্লাভস পরা হাতে পিঠের ব্যাগ থেকে একটা টেন্সার ব্লেড বার করে দরজার উপরে ছোট ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর শুরু হলো ছিটকিনি কাটা। একটু পরে ছিটকিনি কেটে দরজা খুলে গেল। হালকা চাপ দিয়ে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে গেল সে। এখান থেকে সোজা দুটো ঘর পেরিয়েই ডান দিকে সিঁড়ির পাশে সেই ঘরটা থাকার কথা। ব্যাগ থেকে একটা টর্চ বের করে পা টিপে টিপে এগিয়ে গেল সেই দিকে। সেই কোন আদিম যুগে আগুন আবিষ্কারের পর থেকে মানব সভ্যতা অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিভিন্ন যুগে বিভিন্ন প্রলয়ের মোকাবিলা করে নিজের বিজয় পতাকা উড়িয়েছে, কিন্তু কখনো কি নিজের কোনো আবিষ্কারের জন্যই সমগ্র মানব সভ্যতার ধ্বংস সম্ভব হতে পারে? এই কারণেই কি নিজের সৃষ্টিকে ভয় পেয়েই ঈশ্বর স্বর্গে থাকেন? শুনুন আজকের গল্প ডিসকভার ইউ অ্যান্ড ক্রিয়েশন ইউনিটের যৌথ নিবেদন, তনুময় মাইতির লেখা নিরুদ্দেশের অতলে। এক মাস আগের ঘটনা। সেদিন দত্তবাড়িতে পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছে। অভিষেক দত্তের একমাত্র কন্যা রুহি দত্ত সবে ফিজিক্স অনার্স পাশ করেছে। এরপর চাকরির খোঁজ চলছে, কিন্তু তার বিয়ে করে নেবার খুব ইচ্ছে। ছেলের বাড়ি থেকে যদি চাকরি করতে দিতে রাজি হয় তাহলেই বিয়ে করবে সে। চাকরি পেয়ে যাবার পর বিয়ে করে চাকরি ছাড়ার সে তীব্র বিরোধী, তাই এটাই নাকি ছেলের ভালোবাসা যাচাই করার একমাত্র উপায়। মেয়ের এরকম যুক্তিকে কোনোভাবেই খণ্ডাতে পারেনি তার বাবা অভিষেক আর মা বিপাশা, আর দাদুর কথা তো শোনেই না কখনো। তাই পেপারে পাত্র সন্ধানের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। এছাড়া রুহিও নেটে কয়েকটা সাইটে দেখেছিল। আজকে সম্পর্কটা এসেছে পেপার দেখেই। পাত্র নিজেই ফোন করেছিল বিজ্ঞাপন দেওয়া নম্বরে। অভিষেক কথা বলে আজকেই আসতে বলেছিলেন, তাই পাত্রপক্ষের আগমন আজ। অভিষেকের সামনে সোফায় দুটো ছেলে বসে আছে।
একজন সামনে টেবিলে থাকা সিঙ্গারা সন্দেশের প্লেটটা এক হাতে নিয়ে একটা সিঙ্গারায় এর মধ্যেই কামড় বসিয়েছে। পাশের ছেলেটা মাথা নিচু করে বসে আছে। সেটিই আজকের এই সমারোহের কেন্দ্রবিন্দু, অর্থাৎ পাত্র। তার নাম রাজীব বেরা। তার পাশেই তারই বন্ধু অমর্ত্য বসে আছে। রাজীব মাঝে মাঝেই আর চোখে সামনে অভিষেকের দিকে তাকাচ্ছে। অভিষেক একটু গলা খাঁকারি দিয়ে বললেন, কিছু খাও, বসে রইলে কেন বাবা? আচ্ছা, তুমি তাহলে এখন কি করছো? রাজীবের মনে একটা হালকা সন্দেহ হলেও সে মাথা সোজা করে বলল, আমি আর্কিওলজি নিয়ে পড়েছি। ইউরোপে একটি ইউনিভার্সিটিতে জয়েন করার কথা আছে এই 2 মাসের মধ্যে। তাই ভাবছিলাম যদি বিয়েটা আগে করে নেওয়া যায়। আচ্ছা, বেশ বেশ। তা তোমার বাবা মা? মা মারা গেছেন অনেক দিন আগেই। বাবা আছেন। ওই আমাদের একটা কিউরিওর দোকান আছে, বাবা সেখানেই বসেন। সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়ে চাকরি খুঁজছে। এখনকার মেয়ে, বুঝতেই তো পারছো, একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। কিন্তু তুমি তো বাবা বিদেশে চলে যাবে, তাহলে কি হবে? না না, কোনো অসুবিধা নেই। বিজ্ঞাপনে ওটা পড়ে আমি আগে থেকেই ব্যাপারটা ভেবেই রেখেছিলাম। ওকে আমি ওখানেই একটা ভালো জব ঠিক করে দেবো। আমি খোঁজও নিয়েছি, ওই ইউনিভার্সিটির আন্ডারেই একটা স্কুলে কিছু ভ্যাকেন্সি আছে। ও সব ঠিক হয়ে যাবে। তাছাড়া রুহি চাইলেও নিজেও খোঁজ নিয়ে দেখতে পারে, আমি সব কন্ট্যাক্টসও ওকে দিয়ে দেবো। অমর্ত্য সন্দেশ খেতে খেতেই সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল। অভিষেক মুখ ঘুরিয়ে রুহির দিকে তাকালেন। রুহি একটু মুখ নিচু করেই হ্যাঁ বলল। রাজীব বলল, বলছি, যদি কিছু মনে না করেন, আমি যদি রুহির সঙ্গে একটু আলাদা কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। অভিষেক মেয়েকে ডাকলেন হাতের ইশারায়। মেয়ে ঘরে প্রবেশ করতেই রাজীব উঠে দাঁড়ালো। রুহি বলল, এইদিকে আসুন। বলেই দরজা দিয়ে বেরিয়ে এলো। রাজীব তার পিছন পিছন এলো। অভিষেক অমর্ত্যর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তা তুমি কি করো? আর কিছু লাগবে তোমার? অমর্ত্য প্লেট চাটছিল। সে বলল, হ্যাঁ কাকু, আপনাদের সিঙ্গাড়াটা কিন্তু বেশ হয়েছে। আর আছে নাকি? আর থাকলে দুটো দিয়ে যেতে বলুন না। আর কি যেন বলছিলেন, কি করছি? আমি এই B.Pharm কমপ্লিট করেছি, চাকরি খুঁজছি, চলে যাচ্ছে কোনো রকম। অভিষেক একটু বিরক্ত হলেও সে ভাব গোপন করে বিপাশাকে ডাকলেন। আর কি সিঙ্গাড়া আছে? থাকলে নিয়ে এসো তো। অমর্ত্য চোখ চকচক করে উঠল। রুহি হাঁটতে হাঁটতে বলল, আমার রুম কিন্তু দোতলায়, যেতে আপত্তি নেই আশা করি। না না, একেবারেই না। তাছাড়া আমি কিন্তু বিশ্বাস করি যে মানুষকে সঠিকভাবে চেনা যায় তার চারপাশের অবস্থা দেখেই। রুহি একটু থতমত খেয়ে গেল। হ্যাঁ, সেটা ঠিক। আপনি এদিকে আসুন। এই যে সিঁড়ি, সাবধানে উঠবেন একটু। মিনতি মাসি একটু আগেই মুছেছে সিঁড়িটা, তাই স্লিপারি হতে পারে। তারপর পা টিপে টিপে সাবধানে উঠতে লাগলো। রাজীবও পিছন পিছন চলল। উপরে উঠেই একটা লম্বা করিডোর পড়ল। সিঁড়ির পাশেই একটা রুম আছে। সেই ঘরের দরজার উপরে একটু বেশি কারুকার্য করা। দরজার মাঝখানে একটা গোল নকশা করা, সেখানে কি সব আঁকিবুকি কাটা। সে আঁকিবুকিগুলো দেখে একটু অবাকই হলো রাজীব। মনে মনে উত্তেজিত হলেও কিছু না বলে রুহির পিছন পিছন এগিয়ে চলল। দুটো রুম পেরিয়ে বারান্দার পাশে রুহির ঘর। রুহি ঘরে ঢুকে পিছন ফিরে দেখল রাজীব বারান্দার দিকে তাকিয়ে আছে। রুহি বলল, কি হলো? কি দেখছেন? ভেতরে আসবেন না? রাজীব রুহির ঘরে ঢুকে
চারপাশটা চোখ মেলে দেখল। দেওয়ালের একদিক জুড়ে একটা বড় বুকশেলফ, তার সামনে একটা স্টাডি টেবিল আর চেয়ার। বিছানায় একটা বই আধ খোলা হয়ে পড়ে আছে। বইয়ের কভারের দিকে ভালো করে তাকিয়ে দেখল রাস্কিন বন্ডে লেখা টাইম স্টপস অ্যাট সিমলা। রুহি বলল, আমার না বই পড়তে দারুণ লাগে। মন তো না, আমি অতটা ঘাঁটি না, ভালো লাগে না অতটা। আমিও একই, পুরনো বইগুলো কিনে আনি কলেজ স্ট্রিট থেকে। তাছাড়া এদিক ওদিক থেকে যা খবর পাই প্রতিটা বই মোটামুটি কিনে আনি। তাহলে তো ভালোই। জানেন, আমার না খুব ইচ্ছে আমার বিয়েতে সবাই যেন বই গিফট করে, নাহলে সেই একই ডিনার সেট ভালোই লাগে না। আচ্ছা, তাই বুঝি? তাহলে তো আমাদের বিয়ের কার্ডেই লিখে দিতে হয়, শুধুই পুস্তক উপহার দেবেন। আচ্ছা, হঠাৎ অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কেন করছেন বলুন তো? কোনো মেয়ে পাত্তা টাত্তা দেয়নি নাকি? না না, সেটা নয়। আসলে ওইসব দিকে আমি কখনো ভালো করে নজরই দিয়ে উঠতে পারিনি। তাছাড়া ছোটবেলা থেকেই বিভিন্ন প্রাচীন শিল্পকলা, রহস্য এগুলো নিয়ে এতটা বেশি মেতে থাকতাম যে অন্যদিকে আমি সেরকম খেয়াল রাখতে পারিনি। কিন্তু এখনো কিন্তু সেরম বুড়ো হইনি। আপনি রাজি হলে আপনার সাথেও প্রেমটা জমিয়ে করা যাবে। আচ্ছা, তাই বুঝি? আমি কিন্তু আপনার মতো এত বিশুদ্ধ নই। হ্যাঁ, প্রেম করেছিলাম একবার ক্লাস 9-এ, তাও আবার 1 সপ্তাহের জন্য। তারপর টিউশনে গিয়ে দেখি অন্য একটা মেয়ের সাথে গল্প করছে। এত বড় সাহস! ব্যাস, অমনি ব্রেকআপ করে দিয়েছি। দুজনে একসাথে হাসতে লাগলো। এবার দুজনের হাসির শব্দ একসঙ্গে মিশে গিয়ে সুন্দর অদ্ভুত সুরের সৃষ্টি হলো। এরপর নম্বর আদান প্রদান হলো, দিন রাত অনবরত কথা শুরু হলো। রুহি প্রায় বিভিন্ন বইয়ের পিডিএফ ভার্সন পড়তে দেয় রাজীবকে। রাজীব সময় করে যতগুলো পারে পড়ে। সেও প্রাচীন সভ্যতা গল্পগুলো রুহিকে শোনায়। রুহির বাড়ি থেকে ঘুরে আসার 1 সপ্তাহ পরেই একদিন রাতে দুজনে ফোনে কথা বলছিল। রাজীব কথায় কথায় জিজ্ঞেস করলো, আচ্ছা রুহি, তোমাদের বাড়ির দোতলায় সেদিন একটা রুম দেখেছিলাম। বেশ পুরনো ভারী কাঠের দরজা ছিল রুমে, আর বেশ কিছু অদ্ভুত লিপিও খোদাই করা ছিল। ওইটা কিসের রুম? এই 1 সপ্তাহেই আপনি থেকে তুমিতে চলে এসেছে ওদের সম্পর্কটা। রুহি এক মুহূর্ত চুপ থেকে বলতে শুরু করলো, আমাদের বাড়িটা আসলে প্রায় 200 বছরের পুরনো। আমাদের এক পূর্বপুরুষ ছিলেন ডাক সাইটের জমিদার ব্রজেশ্বর নারায়ণ দত্ত। তিনিই এই বাড়িটা তৈরি করান। সেই সময় নাকি এই বাড়ির ভিত গড়ার সময় এক কোণে এক ছোট্ট কালো বল পান। বল বলাটা ঠিক না, একটা কালো চকচকে গোলক। ওটার উপরে একটা ছোট্ট কালো গর্ত আছে। গোলকটা খুঁজে পেয়েছিল আমাদেরই একটা মজুর, কিন্তু ওটা হাতে নিতেই সে নাকি ইলেকট্রিক শকে অজ্ঞান হয়ে গিয়েছিল। ব্রজেশ্বর ওটাকে নিয়ে এসেছিলেন নিজের ঘরে, কিন্তু তারপর প্রতি রাতে তিনি নাকি ওটা থেকে উজ্জ্বল অথচ মিষ্টি আলোর রশ্মি দেখতে পেতেন। আলোটা কখনো নীল, কখনো হলুদ, কখনো আবার লাল রঙের হয়ে যেত। উনি ওটাকে একটা দিব্য জিনিস ভেবে একটা বিশেষ ঘর বানিয়ে রেখে দিলেন। ওর ওপরেই কিছু জিনিস খোদাই করা ছিল অজানা লিপিতে, সেটাই কপি করে রাখা হয়েছে ওই ঘরের উপরে। জানো, সেই থেকে এই জিনিসটা আমাদের বাড়িতেই রয়ে গেল। এখনো দেখা যায় সেই রশ্মি? আমি জ্ঞান হওয়ার পর থেকে কখনোই কিছুই দেখিনি কোনোদিনও। অবশ্য ওই ঘরে আমাদের ঢুকতে দেওয়া হয় না বেশি। ব্রজেশ্বর নাকি শেষ জীবনে বলতেন ওই গোলকের ভিতরে ঈশ্বর থাকেন, তাকে নাকি ডাকেন ওর ভিতরে। অসংখ্য সড়কে ফিসফিস করে কিছু বলে। লোকে বলতো শেষ বয়সে মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু একদিন নাকি হঠাৎ করেই তিনি তার ঘর থেকে হারিয়ে যান। কেউ কোনো সন্ধানই পায়নি তার। এটা অবশ্য কতটা ঠিক তা আমি বলতে পারবো না, তবে এইসব ঘটনা ঘটে যাওয়ার ফলে ওই রুমটা একদমই কম খোলা হয়। আমি কয়েকবার গেছি,
কিন্তু কাছে যাইনি কখনো। বাবা, কি না কি হয়ে যাবে, আমিই হয়তো হারিয়ে গেলাম। তার থেকে কাছে না যাওয়াই ভালো। ধুর, অমন হয় নাকি? তবে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এইরকম রহস্যময় জিনিসের সন্ধান আমাদের গোটা ইতিহাস জুড়েই রয়েছে। বিভিন্ন প্রাচীন সভ্যতা কিছু এরকম জিনিসকেই নিজেদের দেবতাদের দান বলে মন্দিরে রেখে পুজো করত। কিন্তু এগুলোর যে কী অরিজিন সেইটা আজ অব্দি কেউই জানতে পারেনি। তারপর একদিন হঠাৎ করেই যেন এক বড় সভ্যতা কোথায় হারিয়ে গেল। সেখানকার মানুষের যে কী হয়েছিল, কেন তারা তাদের প্রিয় শহরকে ছেড়ে দিল, সেটার হদিশ পাওয়া আজ আর সম্ভব না। যাই হোক, তুমি এসব ছাড়ো। শোনো না, কি গো, কালকে যাবে কোথাও ঘুরতে? চলো না, বেশ ঘুরে ডিনার করে ফির। অনেক দিন বিরিয়ানি খাইনি। চলো না প্লিজ, কালকে কোথাও ঘুরে আসি। বলে কান্নার অভিনয় করলো। রাজীব হো হো করে হেসে উঠল। আচ্ছা, তাহলে তো কালকে বিকেলে লেকের ধারে যাওয়া যেতেই পারে। আর হ্যাঁ ম্যাডাম, যত খুশি বিরিয়ানি খাবেন, সঙ্গে অন্য যা পছন্দ সব খাবেন। ট্রিট আমার। একদম না, সব সময় নিজের টাকার গরম দেখানো না। ওসব বললে আমি মানবো না। 50-50 শেয়ার ব্যাস, নইলে কিছুই নয়। এরপর দুজনের মিষ্টি ঝগড়া লেগে যায়। রাজীব নিজের রুমে ল্যাপটপের সামনে বসেছিল। ল্যাপটপের স্ক্রিনে একটা ওয়েবসাইট খোলা। ও কি যেন খুঁজছিল বারবার স্ক্রোল করে, কিন্তু ঠিক পেল না। নিজের কবজিতে পড়ে থাকা ডিভাইসটার দিকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। আজ থেকে 1.5 বছর আগে এমনি একটা সাইটে স্ক্রোল করতে করতে অ্যাডটা দেখতে পেয়েছিল রাজীব। একটা লোগো, তাতে লেখা অওরা। লোগোর নিচে ইংলিশে লেখা ছিল, কেউ সময় জালে জড়িয়ে রহস্য সমাধান করতে চাইলে এগিয়ে আসুন। খুবই অদ্ভুত লেগেছিল অ্যাডটা, তাই ক্লিক করেছিল ওটার ওপরে। কিন্তু তারপরে অন্য কোনো পেজ খুলল না। রাজীব ভেবেছিল আজকাল অনেকে মজা করতেও এসব বহু নতুন নতুন ফন্দি বের করে, তাই পাশে থাকা পেপসির বোতলটা তুলে এক চুমুক মারতে যাবে, তখনই মাথাটা ঝিমঝিম করে উঠল। ওর মাথার মধ্যে কোনো স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। মিষ্টি নারী কণ্ঠে পরিষ্কার বাংলায় ওকে বলছে, নমস্কার রাজীব, তুমি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ রাজীব? রাজীব, হ্যাঁ, পাচ্ছি। কে বলছেন? আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক হবার জন্য ধন্যবাদ। আমি আকাঙ্ক্ষা 2560 বছর থেকে বলছি, অর্থাৎ তোমার সময় অনুযায়ী ভবিষ্যৎ। অবশ্য সময়ের কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ হয় না। এটা একটা অনন্ত চক্রের মতো, কোনো শুরু বা শেষ নেই। একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে সব গণনা হয়, অর্থাৎ সবই আপেক্ষিক। আমাদের সময় পৃথিবীতে মানব সভ্যতা অনেক উন্নতি সাধন করবে, এমনকি আমাদের কনসাসনেস ডিজিটালভাবে সুরক্ষিত করে অমরত্বের চাবিকাঠি আমাদের নাগালে চলে আসবে। আর সময়ের চক্রের সামনে পিছনে যাওয়া তো খুবই সাধারণ হয়ে উঠবে। তবে পুরোটাই করা হয় সরকারের কড়া নজরদারির মাধ্যমে। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তোমার সাহায্য চাই। আমার সাহায্য? আমি আবার আপনাদের কি কি সাহায্য করতে পারি? সব বলছি, একটু ধৈর্য ধরো। আমাদের গ্রহের একমাত্র প্রধান সরকারের একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করা হয়েছিল, যেটা আমাদের সময়ের টেকনোলজি দিয়ে অতীতের মানব সভ্যতার অগ্রসরে সাহায্য করে। পেনিসিলিন আবিষ্কার থেকে রামানুজনের স্বপ্ন জটিল গাণিতিক সূত্র পাওয়া যায়। ডাইনোসরকে ধ্বংস করতে কৃত্রিম মিটিয়র পৃথিবীর উপরে টার্গেট করা থেকে পিরামিড, আটলান্টিস, ইডেন, কৈলাস মন্দির সবই আমাদের টেকনোলজি দিয়ে করা হয়েছে। কিন্তু এইসব করার মধ্যে থেকে মাঝে মাঝে কোনো উন্নত টেকনোলজি কোনো প্রাচীন এরাতে ভুলে চলে গিয়েছে কিছুবার। এমনই একটা টেকনোলজি হলো
ইনফাইনাইট এনার্জি স্ফিয়ার, একটা ছোট বল প্রায় ক্রিকেট বলের সাইজ, তার মধ্যে একটা গোটা বেবি ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে। এটা খুবই উন্নত ডাইসন স্ফিয়ারের একটা ভার্সন। ডাইসন স্ফিয়ারের পরিকল্পনাটা তোমাদের সকলেরই করা হয়েছে, কিন্তু তখন মানব সভ্যতা অনুমান করতে পারেনি এটা কখনো বাস্তবে সম্ভব হতে পারে। নিশ্চয়ই জানো ডাইসন স্ফিয়ার কি? হ্যাঁ, পড়েছিলাম ওটা আগে। ফ্রিম্যান ডাইসন বলে একজন ফিজিসিস্ট সেই 60-এর দশকে একটা রিসার্চ পেপার পাবলিশ করেন। তিনি বলেন যে কোনো এক অ্যাডভান্সড সিভিলাইজেশনের এনার্জি ক্যাপচার করার জন্য অসংখ্য স্যাটেলাইটের একটা ঝাঁক কোনো স্টারের চারপাশে নির্দিষ্ট অরবিটে পাঠিয়ে পাক খাওয়ালে একটা স্ফিয়ারের মতো স্ট্রাকচার তৈরি হয়। সেটাই ডাইসন স্ফিয়ারের নামে পরিকল্পনা করা হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। প্রাথমিকভাবে 2426 সালে প্রথম আমাদের সোলার সিস্টেমের মূল যে নক্ষত্র অর্থাৎ সূর্য, তার চারপাশে অসংখ্য লাইট প্যানেল তৈরি করে একটা গোটা নক্ষত্রের শক্তি আমরা প্রথমবার নিজেদের প্রয়োজনের জন্য কাজে লাগানো সম্ভব করতে পারি। এই প্রজেক্টের আগে পৃথিবীর সমস্ত রকম শক্তির উৎস আমাদের উন্নত টেকনোলজির জন্য শক্তি যোগানোর জন্য যথেষ্ট ছিল না। তাই এরপর থেকে মানব সভ্যতা অনেক দ্রুত এগিয়ে চলে। এরপরে ল্যাবে একদিন কৃত্রিমভাবে কন্ট্রোলড বিগ ব্যাং ঘটানো হয় খুব সামান্য মাস নিয়ে, যার ফলে আমরা এই বেবি ইউনিভার্স তৈরি করতে সমর্থ হই। মানে বুঝতেই পারছো, একটা গোটা ব্রহ্মাণ্ডের শক্তি আমরা নিজেদের প্রয়োজনে লাগাতে পারি, যা অনন্ত শক্তির কেন্দ্র। একটা স্বাভাবিক স্পাইরাল গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র থাকতে পারে। এরকম একটা ইউনিভার্সে কয়েকশো বিলিয়ন গ্যালাক্সি উপস্থিত থাকতে পারে। প্রতিটা গ্যালাক্সি, প্রতিটা নক্ষত্র থেকে যে বিপুল পরিমাণ শক্তি আমরা উৎপন্ন করতে পারবো, যে সেই শক্তি দিয়ে অন্যান্য ইউনিভার্স সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যেতে পারে। এই অনন্য আবিষ্কার আমাদের সময় পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে কেপলার 452b নামক গ্রহের স্ট্রং হোল্ডে সুরক্ষিত রাখা ছিল। কিন্তু কোনোভাবে ওই হোল্ডের সিস্টেম কেউ হ্যাক করে একটা মিনি ওয়ার্ম হোল তৈরি করে 1 ন্যানোসেকেন্ডের জন্যে। তার মধ্যেই ওই গোলক আমাদের টাইম জোন ছাড়িয়ে 1846-এর টাইম জোনে কোথাও গিয়ে পড়ে। কিন্তু যে আমাদের সিস্টেম হ্যাক করেছিল সে ওই গোলকের চারপাশে একটা শক্তিশালী এনার্জি ফিল্ড জেনারেট করে, যার ফলে আমরা এতদিন খুঁজেও পাইনি ওই মহা গুরুত্বপূর্ণ আবিষ্কার। কিন্তু প্রায় 200 বছর ধরে ওটার চারপাশে প্রোটেক্টিভ ফিল্ড কমে আসে। তাই এখন আমরা তোমাদের টাইম জোনে ডিভাইসটা ডিটেক্ট করতে পারছি। একবার ভেবে দেখো, এই পরিমাণ শক্তি যদি তোমাদের সময় কারোর হাতে পড়ে, তাহলে তার ফল কি মারাত্মক হতে পারে। তাই আমরা আনআইডেন্টিফাইড অবজেক্ট রিসার্চ অথরিটি এইসব হারিয়ে যাওয়া হাইটেক জিনিসের পুনরুদ্ধার আর গবেষণার কাজে সব সময় নিযুক্ত। কিন্তু মাঝে মাঝে সেই সব জিনিসের টাইম স্ট্যাম্প এদের নিজস্ব এনার্জি প্রাচুর্যের জন্যে চাপা পড়ে যায়। তাই আমরা সেই যুগের কিছু নির্দিষ্ট মানুষের সাহায্য নিই। তোমরা কখনো সেই সব মানুষকে ঈশ্বরের দূত বলেছ, কখনো বা ঈশ্বরের সন্তান। আচ্ছা, আমাকেই কেন চুজ করলেন? মানে এই পৃথিবীতে তো আরও অনেকেই আছে যারা আরও সহজে জিনিসটা খুঁজে বার করতে পারবে। আমরা কিছু সময় ধরেই তোমার পুরো জীবন নিয়ে রিসার্চ করেছি। তুমি প্রাচীন যুগের বিভিন্ন রহস্য আর জিনিসপত্র নিয়ে অনেক বেশি আগ্রহী। প্রাচীন বিষয়ের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক খুঁজে বের করতে সিদ্ধহস্ত তুমি। এই নেশার জন্য তুমি মিশর, ইরান, ইরাক, পেরু, মেক্সিকো ইত্যাদি অনেক দেশে পাড়ি দিয়েছ। আমাদের রিসার্চ মডিউল পৃথিবীতে তোমার মতো এইসবে আগ্রহী মোট 3542 জনকে খুঁজে পেয়েছে।
কিন্তু তাদের মধ্যে একমাত্র তোমাকেই সব দিক থেকে উপযুক্ত মানুষ মনে হয়েছে। আমরা চাইলেই তোমার মস্তিষ্কে আমাদের কোনো অফিসারের সত্তা আপলোড করতে পারতাম, কিন্তু সেটা অতীতের লোকেদের অধিকার হরণ করা হবে। তুমি যদি আমাদের সব কথা একদম ঠিকভাবে মেনে চলো, তাহলেই আমরা তোমার নিজস্ব সত্তার উপরে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু কোনোভাবে আমাদের সঙ্গে বঞ্চনা করলে তার ফল খুব খারাপ হবে। আমরা তোমাকে ওই গোলকটা খুঁজে পাওয়ার জন্য দুটো ডিভাইস দিচ্ছি। একটা ডিভাইস তোমাকে টাইম স্ট্যাম্প ডিটেক্ট করতে সাহায্য করবে, আরেকটা ডিভাইস সোনা লুমিনেসেন্ট টেকনোলজি দিয়ে ডিভাইসে সেভ করা কিছু জিনিসের হলোগ্রাম সাউন্ড দিয়ে টেম্পোরারি ভরের সৃষ্টি করে সেই জিনিসটাকে রিয়ালিটিতে তৈরি করে। আমরা তোমার টাইম জোন অনুযায়ী এটাতে একটা গাড়ি, একটা ছুরি, একটা রিভলভার সেভ করে দিয়েছি। গাড়িটা আকাশে, জলে বা মাটিতে সব জায়গায় যেতে পারে। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এই যন্ত্রটা থেকে এনার্জি পেতে পারে। তবে কোনো খারাপ কাজের জন্য কিছু ব্যবহার করলে সমস্ত সিস্টেম অটো লক হয়ে যাবে। কাজ শেষ হওয়ার পর ডিভাইস দুটো আমরা ফেরত নিয়ে নেব। বাকি সব ডিটেলস টাইম স্ট্যাম্প ডিটেক্টর ডিভাইসে পেয়ে যাবে। আমাদের সঙ্গে কাজের বিনিময়ে তোমার জীবনের স্বপ্ন পূরণে সাহায্য করব আমরা। গুড লাক। আশা করব তুমি সমগ্র মানব সভ্যতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের নিরাশ করবে না। এরপর আস্তে আস্তে মাথার মধ্যে শটটা ক্ষীণ হয়ে আসে। এরপরেও কিছুক্ষণ মাথাটা ধরেছিল রাজীবের। এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়ে হতভম্ব হয়ে গিয়েছিল সে। প্রথমে এসব তা মনের আকাশ কুসুম কল্পনা বলে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিজের কবজিতে একটা ব্যান্ড বাঁধা থাকতে দেখে চমকে উঠেছিল। সামনে ল্যাপটপের পাশেই আর একটা ছোট মোবাইলের গোল চাকতির মতো ডিভাইস পড়েছিল। টাইম স্ট্যাম্প ডিটেক্টরের সাহায্যতেই গত 1.5 বছর ধরে অনেক খোঁজার চেষ্টা করেছিল গোলকটা। অবশেষে রুহির বাড়িতে যখন সে গিয়েছিল, তখন চাকতিতে গোলকটা সেন্স করে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিল। এই অঞ্চলে একমাত্র ওদের বাড়ির কাছেই টাইম স্ট্যাম্প খুব বেশি জোরালো ছিল। তাই রুহির বিয়ের জন্য পাত্র চাই বিজ্ঞাপনটা দেখেই ওর কাছের বন্ধু অমর্ত্যকে নিয়ে চলে যায় দত্ত বাড়িতে। কিন্তু রুহির সঙ্গে 1 মাস কথা বলার মধ্যে দিয়ে কখন যেন রুহিকে অনেকটা কাছের বলে মনে হয়েছে রাজীবের। ছোটবেলা থেকেই মা শূন্যতা ওকে কুড়ে কুড়ে খায়। বছর 10 আগে ব্লাড ক্যান্সারে অকালে ওকে ছেড়ে চলে যান ওর মা। তারপরে ওর বাবা অনেক ভেঙে পড়েছিলেন, একা একা থাকতে চাইতেন সারাক্ষণ। পরে সংসার চালানোর জন্য বাধ্য হয়ে নিয়মিত আবার দোকানে যাওয়া শুরু করেন। নিজের দোকানের জন্য বাধ্য হয়ে রাজীবকে বেশি সময় দিয়ে উঠতে পারেননি। স্কুলের সময় থেকেই ওর 2জন বন্ধু অমর্ত্য আর শুভাশিসকে সঙ্গে নিয়ে ওর ঘোরা, খাওয়া দাওয়া সবকিছু। কিন্তু রুহি হঠাৎ করেই যেন ওর জীবনের অনেক কিছু পাল্টে দিয়েছে। গোলকটা খোঁজার মতন মহান দায়িত্ব যখনও পায়, তখন ওটা খোঁজাকে কেন্দ্র করেই নতুন করে দাঁড়াতে চেয়েছিল রাজীব। কিন্তু রুহি যেন মায়ের মতো আগলে রেখেছে ওকে, নতুন করে একটা দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ফোনটা নিয়ে বারান্দায় এলো রাজীব। আর ঠিক 3 দিন পরেই রুহি আর ওদের বাড়ির সবাই বাঁকুড়া যাবে ওর মামা বাড়িতে। বিয়ের পর বিদেশে চলে গেলে অনেক দিন দেখা হবে না, তাই একবার সবাই মিলে দেখা করতে গিয়েছে, বিশেষ করে ওর দিদার সঙ্গে। রুহির দিদার বয়স 90 ছুঁই ছুঁই, কিন্তু তেমন ভালো করে মনে রাখতে পারেন না, আর প্রায় সময় বিছানায় শুয়ে থাকেন। তাই ওদের বিয়েতেও আসতে পারবেন না কলকাতায়।
তাহলে আর 3 দিন পরেই ওকে পুরো কাজটা সেরে ফেলতে হবে। হোয়াটসঅ্যাপ খুলে রুহির চ্যাটটা খুলে দেখল রাজীব। একটা গান গেয়ে রেকর্ড করে পাঠিয়েছে। হ্যাঁ, রুহির গলার স্বর সত্যি খুব সুন্দর, সব থেকে সুন্দর গলা ওর কাছে। কথাটা হয়তো একটু বাড়িয়ে বলা হলো, কিন্তু বেশি মেয়ের সঙ্গে কখনো তো কথা বলেনি রাজীব। গানটা চালাতে যাবে এমন সময় শুভাশিসের কল এলো। নিজের রিংটোনে রুহির গাওয়া আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে গানটা বেজে উঠল। একটুক্ষণ চোখ বন্ধ করে এই গানটা শুনে কলটা রিসিভ করল। ওপাশ থেকে একটা জোর চিৎকার ভেসে এলো। কিরে আসন্ন আসামি কি করছে না? হেই, তোকে বলেছি না এই নামে ডাকবি না। কিছু না, এই বারান্দায় বসে আছি। তোর তো পাত্তাই নেই। কালকে আসবি বলেছিলি, তারপর ব্যাস হাওয়া। তা বাবা, বিয়ে করা মানে যে ফাঁসির আসামি হওয়া, এটা তুমি আজ জানলে গুরু? আর বলিস না, কালকে রাবিয়াকে সঙ্গে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম, তো তিনি তো সুন্দর যত্ন সহকারে আমার 10,000 টাকা খসিয়ে দিলেন। এই গার্লফ্রেন্ড রাখার হাতি পোষা সেম জিনিস ভাই। দায়ের সালা তোর মুন্ডু, যা খরচ করি সব নিজের টাকায়। মা বাবা এসবের জন্য একটা টাকাও দেবে না। আর ভাই এখন ভাবি, কেন যে 1 বছর ধরে রাবিয়ার পেছনে পড়েছিলাম। মানে সারা জবে থেকে গার্লফ্রেন্ড লাইফে এসছে, পকেটটা ফুলি হতে চাইছে না। তা যাকগে, ওসব কথা বাদ দে। তোমার কোনো চিন্তা নেই গুরু, কালকে সকালে তোমার বাড়ি যাচ্ছি, এটা একদম পাক্কা। সঙ্গে সঙ্গে কিন্তু এক বোতল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই তো আবার ছুঁয়ে ফেয়েও দেখিস না, কিন্তু জানিস তো আমার আবার না হলে চলবে না। দেখি অমর্ত্যটাকেও নিয়ে যাব। রাজীব তীব্র প্রতিবাদ করল। এই একদম না, এই বোতল ফোতল আনলে কিন্তু ছুঁড়ে ফেলে দেবো শালা। ওই খেয়ে খেয়ে লিভারের 12টা বাজাবি একদিন। তাছাড়া আগে থেকে কিন্তু বাড়িতে বলে রাখ তো শ্রাদ্ধে যাতে বিরিয়ানি করে, না হলে কিন্তু অমর্ত্য তোকে মালাটাও দিতে যাবে না। 50 জনের খাবার তো একাই সাটিয়ে দেবে মালটা। দুজনে জোরে হেসে উঠল। বারান্দার গ্রিলে একটা কাক বসতে যাচ্ছিল, ওদের হাসির শব্দে উড়ে চলে গেল আবার। অপারেশনের দিন রাত 10টায় রাজীব একটা ছোট ব্যাগে ওর বাবার একটা স্টিলের টর্চ, গ্রাইন্ডার মেশিন আর টেন্সার ব্লেড ঢুকে কাঁধে ঝোলালো। ওর আলমারি থেকে আগেই বের করে রেখেছিল 4 বছর আগে বানানো ম্যাগনেটিক গ্লাভস দুটো। এইসব নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল সেই সময় তার। হাতের ব্যান্ড থেকেই এই মেশিনগুলোর জন্য যাবতীয় এনার্জি সে পেয়ে যাবে। নিজের রুম থেকে বেরিয়ে একবার বাইরেটা দেখে নিল রাজীব। ওর বাবা শুয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি। কালকে সকালে নাকি তাড়াতাড়ি উঠে কোন বনেদি পুরনো বাড়িতে যেতে হবে কিছু অ্যান্টিক জিনিসের সন্ধানে। নিজের দরজাটা ভিতর থেকে লক করে আলো নিভিয়ে বারান্দায় এলো সে। তারপর বারান্দার ডান পাশে রাখা পাইপটা বেয়ে নিচে নেমে এলো। ছোটবেলায় গাছে ছড়া সুফলটা আজ পেল সে। নিচে নেমে এসে রোডের দিকে পা চালালো রাজীব। মেন রোডের ধারে একটা ছোট খালের পাশে দাঁড়িয়ে হাতের কবজিতে থাকা ব্যান্ডটা আঙুল চালিয়ে একটা গাড়ি সিলেক্ট করলো। সঙ্গে সঙ্গে সামনে একটা হলোগ্রাম তৈরি হলো, আর একটু পরেই সেটা সলিড আকার ধারণ নিল। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে বসলো রাজীব। ভিতর থেকে এটা একদম ট্রান্সপারেন্ট, কিন্তু বাইরে থেকে কালো রঙের। অবশ্য ইচ্ছে মতো রং পাল্টানো যায়। আজকে গত 1.5 বছরের পরিশ্রমের ফসল পাবে সে অবশেষে। ভবিষ্যতের মানুষরা আরও 2বার যোগাযোগ করেছিল ওর সঙ্গে। গোলকটা খোঁজায় কতটা অগ্রসর হয়েছে এসব সম্বন্ধে খোঁজ নিতে। রাজীবের মাঝে মাঝে মনে হয় ওরা গোলকটাকে ভয় পায়। ওরা চাইলেই নিজেরাই সে গোলকটা খুঁজে নিয়ে যেতে পারত। ওই সময় প্রযুক্তিতে নিজের আকার ইচ্ছে মতন পরিবর্তন করা, অর্থাৎ শেপ শিফটিং, কোনো ব্যাপারই নয়। তাই সহজেই ওরা এখানের মানুষের মধ্যে মিশে যেতে পারত। রাজীব ওদের আসল উদ্দেশ্যটা বুঝতে পারেনি কখনো।
ওর মনে হয় আকাঙ্ক্ষা ওর কাছ থেকে কিছু লুকিয়েছে, পুরো ব্যাপারটা খুলে বলেনি ওকে। রাজীব রাস্তার দিকে নজর দিল। রাতের কলকাতা শহর অসাধারণ সুন্দর লাগে। রাস্তার মাঝে মাঝে আলোকসজ্জা যেন শহরের মহত্ব আরও বাড়িয়ে তোলে। বেশ জোরেই চালাচ্ছিল রাজীব। যত দ্রুত সম্ভব কাজটা সেরে ফেলতে হবে। রুহির বাড়িতে এভাবে যাওয়াটা একদমই ভালো দেখায় না, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। একটু পরে দত্তবাড়ির সামনের গলিতে গাড়িটা গিয়ে থামল। গোটা পাড়া একদম নিশ্চুপ। গাড়ি থেকে নেমে হাতের ডিভাইসে গাড়িটা ডিসঅ্যাসেম্বল করে মেন গেট দিয়ে ভিতরে ঢুকলো রাজীব। একটুকু শব্দ কোথাও থেকে শোনা গেল না, যেন মহাশূন্যের সমুদ্রে সব অস্তিত্ব অন্ধকারের অতলে তলিয়ে গেছে। চারপাশটা ভালো করে দেখে বাড়ির পিছনে দিয়ে গেল আস্তে আস্তে। বাড়ির পিছনের দেওয়ালের পাইপটা দিয়ে রাজীব উঠে আসলো উপরের বারান্দায়। টর্চ হাতে নিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। করিডোরের শেষ প্রান্তে সিঁড়ির কাছে ঘরটা থাকার কথা। করিডোরের শেষে এসে চারপাশে আলো ফেলে একধারে দেখতে পেল দরজাটা। ধীর গতিতে দরজাটার সামনে এসে দাঁড়ালো রাজীব। তারপর পকেট থেকে একটা মাস্টার কি বের করে চাবির লকে ঢোকালো। একটু কসরতের পর দরজাটা একটু খুট শব্দ করে খুলে গেল। দরজার পাল্লা ঠেলে ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ চমকে উঠল রাজীব। একটা হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে, যেন পারফিউমের গন্ধ। আহ! বলে চিৎকার করে উঠল রাজীব। তারপর পিছন ফিরে একটা মেয়ে আকৃতি দেখে মেয়েটাকে উদ্দেশ্য করে টর্চটা জোরে চালিয়ে দিল। স্টিলের টর্চ সোজা রুহির মাথায় লাগতেই মাথা ফেটে রক্ত বেরিয়ে আসতে থাকলো। রুহি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজীব নিজেকে সামলে নিচে আলো ফেলে রুহিকে দেখে আর্তনাদ করে উঠল। গোটা মেঝে রক্তে ভেসে যাচ্ছে। রাজীব নিচু হয়ে রুহির কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে ডাকতে লাগলো, রুহি, এই রুহি, কথা বলো রুহি। রাজীবের দুই হাত রক্তে মাখামাখি হয়ে গেল। ওর দুই চোখ কান্নায় ঝাপসা হয়ে যেতে লাগলো। বেকায়দায় একটা টেবিলের ধারে পড়েছিল রুহি। রাজীব দুই হাতে সাবধানে রুহির শরীরটা কোলে তুলে নিল। ওই ঘর থেকে বেরিয়ে আসার সময় নজর পড়ল গোটা ঘর সুন্দর করে সাজানো। দেওয়ালে সুন্দর করে রঙিন কাগজে আই লাভ ইউ রাজীব লেখা। রাজীব ডুকরে কেঁদে উঠল। ওর জন্য এত কিছু সাজিয়ে রেখেছে রুহি, আরও জানতেই পারল না। কত কথা, কত গল্প করা ছিল ওর সঙ্গে, আর কি কিছুই হবে না? বাইরে এসে করিডোর দিয়ে এগিয়ে যেতে লাগলো সামনে। রুহির মাথা দিয়ে রক্ত বেরিয়ে রাজীবের জামা ভিজে যেতে লাগলো। রাজীব আস্তে আস্তে ওকে নিয়ে সেই ঘরটার সামনে গিয়ে মেঝের উপরে রাখলো। নিজের শার্ট ছিঁড়ে রুহির মাথায় ব্যান্ডেজের মতো করে বেঁধে দিল। তাড়াতাড়ি গোলকটা নিয়ে এসে রুহিকে নিয়ে হসপিটালে যেতে হবে। রুহির কিচ্ছুটি হতে দেবে না রাজীব। ওর ফোনটা আজকে সকাল থেকেই হ্যাং করছিল বারবার, তাই বুঝতেই পারিনিও যে রুহি ওর জন্য বাড়িতে থেকে যাবে। জীবনে প্রথমবার একজনকে নিজের করে পেয়েছিল সে। একজনকে পেয়েছিল যে নিঃস্বার্থভাবে ওর খেয়াল রাখে, ওকে আগলে রাখে। রাজীব উঠে ঘরটার মধ্যে ঢুকলো। ঘরটার ভিতর থেকে চাপা ফিসফিসে শব্দ ভেসে আসছে। ভেতরে কি কেউ আছে? ফিসফিস শব্দটা একটা চাপা সুরের মতো। একটা সুন্দর মাধুর্য আছে শব্দটার, যেন কেউ গান করছে আর তার সঙ্গে অন্য কেউ সুর বাজাচ্ছে। ঘরটার মধ্যে
আস্তে আস্তে ঢুকলো রাজীব। ঢুকতেই ওর মোবাইলের টর্চের আলো যেন হঠাৎ কম্পিত হয়ে লেজারের মতো সোজা সামনের দিকে কোনো একটা গভীর গর্তে ঢুকে গেল। ভালো করে তাকিয়ে দেখল রাজীব, এটা তো সেই বলটাই। এটার ছবি তো সে দেখেছিল টাইম স্ট্যাম্প ডিভাইসে। হঠাৎ একটা তীব্র আকর্ষণ অনুভব করলো রাজীব। পর মুহূর্তেই টানা হয়ে চলে গেল গোলকটার দিকে। তারপর যেন নিজের শরীর অসংখ্য টুকরোয় ভেঙে যেতে লাগলো। অসহ্য যন্ত্রণা হতে লাগলো রাজীবের। যেন আস্তে আস্তে গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে লাগলো সে। চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠল ছোট ছোট অসংখ্য আলোকবিন্দু। একটু ভালো করে তাকিয়ে বুঝলো এগুলো এক একটা গ্যালাক্সি। যেন জালের মতো একটার সঙ্গে আর একটা গ্যালাক্সি জুড়ে আছে। রাজীব তার মাথার মধ্যে শুনতে পেল কোনো পুরুষ কণ্ঠ যেন বলছে, এই মহাবিশ্বের উপর কেবলমাত্র আমাদের অধিকার। আমাদের সৃষ্টি এই মহাবিশ্বে। আমরা এই মহাবিশ্বের বাইরের কোনো প্রজাতিকে আমাদের উপর রাজত্ব করতে দেব না। রাজীবের দেহটা অসংখ্য টুকরোয় ভেঙে যেতে থাকলো। শরীর থেকে একটা উজ্জ্বল জ্যোতি বেরিয়ে সামনে গ্যালাক্সিগুলোর আলোকপুঞ্জর সঙ্গে মিশে যেতে থাকলো। ওর চারপাশে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে ডাইনোসরদের বিলুপ্তি থেকে মানব সভ্যতার উত্থান যেন কয়েক মুহূর্তের মধ্যে সিনেমার মতো ফুটে উঠতে থাকলো। তারপরে সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। যেন অতিকায় কোনো আলোক শোষণকারী দানব বিশ্ব সংসারের সমস্ত আলো শুষে নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন ডিসকভারি ও ক্রিয়েশন ইউনিটের যৌথ নিবেদন নিরুদ্দেশের অতলে। কলমে তনুময়, রাজীবের চরিত্রে রোহিতাস্য, রুহির চরিত্রে সংযুক্তা, রাজীবের বন্ধুর চরিত্রে সোহম, বাবার চরিত্রে কৌস্তব, মায়ের চরিত্রে অনন্যা, কথকের চরিত্রে শাশ্বত এবং গল্পের সূত্রধর ও আকাঙ্ক্ষার ভূমিকায় আমি ইরাবতী। সম্পাদনায় ও আবহ সঙ্গীতে অরিজিৎ, পোস্টার ডিজাইনে শ্রেয়সী, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় ঋষিতা ও সোহম। বিশেষ ধন্যবাদ জানাই আদিদেব ও সোহমকে এবং আপনাদের আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও গল্প শুনতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিসকভারিতে। আপনারা নিজেদের গল্প আমাদের পাঠাতে পারেন। ১৫০০ শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট করে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতে content.discovery@gmail.com। সাথে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখতে ভুলবেন না যেন। আপনাদের সুবিধার্থে নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে।